শাইনা নিজের ঘরে চুপচাপ বসেছিল। ক্লাবে কি হচ্ছে সে জানে না। তার ভয় করছে মেজো ভাইয়া সহজে রাগে না, কিন্তু একবার রাগলে সহজে থামার নয়। সাবিনা ফোনে এক নাগারে কথা বলে যাচ্ছে কারোর সাথে। শাইনা নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। শেষমেশ শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো। তিতলি বলল, ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে, তর্ক লেগে গেছে। পুরনো কথা তুলে তর্ক বিতর্ক আরও জোরছে লেগেছে। শাইনা সাবিনাকে ডাকলো। সাবিনা সাড়া দিল না। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল, জি শাইনা ঘরে আছে, আসুন না। কে এসেছে? কৌতূহলে শাইনা দরজা খুলছিল। তার আগে দরজা ঠেলে ঘরের চৌকাঠ পেরিয়ে ঘরে পা রাখল তাজদার। শাইনা শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। কেউ যেন আমাকে জোরাজুরি না করে। এসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। আমি এখানে থাকব। সবাই বাড়ি ফিরুক, ঘরটা খালি করা হোক। বলে লেহেঙ্গা তুলে হেঁটে চলে যাচ্ছিল বাইরে। তাজদার সিদ্দিকী তাকে পাজা কোলা করে তুলে নিল। হকচকিয়ে গেল শাইনা। তাজদারের মুখের দিকে তাকালো। তাজদার রক্ত গরম চাহনিতে তাকালো। তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আছাড় মেরে তুলো বের করে ফেলবো আর একটা কথা বললে। শাইনা তবু ধস্তাধস্তি করে কোল থেকে নেমে গেল। উঠোনে বাড়ির মানুষ, ভাবি বারান্দায় দাঁড়িয়ে। দু একটা গাড়িও এসে থেমেছে বোধ হয়। তাজদার তার হাতটা ধরে রেখেছে। শাইনা হাতটা ছাড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো। বলল, আমি এভাবে যাব না। বাইরে অনেক মানুষ। মেজো ভাইয়া চলে আসতে বলেছে। আমি এভাবে এখন যেতে পারবো না। ভাইয়া আরও রেগে যাবে। তাজদারের তার শক্ত হাত করে ধরে রেখে অন্য হাতে ফোনে হয়তো কাউকে ডায়াল করছে। শাইনা বলল, আশ্চর্য, আমার হাত কেন ধরে রাখা হয়েছে? রোজ রোজ এইসব নাটক দেখতে আমার ভালো লাগে না। ঘরে গিয়ে সমাধান করুন, আমাকে নিয়ে টানাটানি কেন? তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। শাইনা চোখ সরিয়ে ফেলতেই তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না। শাইনা এক ফাঁকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাজদার আরও শক্ত করে হাতটা ধরল। ঠান্ডা স্বরে বলল, এত ছটফটানি কিসের? ফোন দিচ্ছি, রিসিভ হোক। শাইনা বলল, আমার ভালো লাগছে না, হাত ছাড়া হোক। বাড়ি যেতে হবে। মেজো ভাইয়া আসতে বলেছে। মেজো ভাইয়া না বললে আমি কোথাও যাব না। ফোন রিসিভ হলো তখনই। তাজদার ফোন কানে চেপে কর্কশ স্বরে বলল, মরে গিয়েছিস নাকি সব কয়টা? ফোন ধরছিস না কেন একটাও? তৌসিফ মৃদু স্বরে বলল, সরি, এখানে সবাই কথাবার্তা বলছে। ফোন সাইলেন্ট ছিল, বলো কি বলবে। শাইনাকে গাড়িতে করে কে পাঠিয়েছে? আনিস ভাই। সবাই মিলে শাইনাকে কথা শোনাচ্ছিল, তাই আনিস ভাই রেগে গিয়েছে। কথা কেন শোনাচ্ছিল? তুমি ক্লাব থেকে চলে গিয়েছো তাই। শাইনা কেন তোমাকে খেতে ডাকেনি? তাই সবাই ওকে জেকে ধরেছিল। আমি ক্লাব থেকে চলে এসেছি তো আগ বাড়িয়ে সবাইকে পণ্ডিতগিরি দেখাতে কে বলেছে? শাইনা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, সবাইকে সুযোগ করে দিয়ে এখন নাটক। তাজদারের কপাল কুঁচকে গেল। শাইনার দিকে তাকিয়ে রইল সে। তৌসিফ বলল, সবাইকে জানিয়ে গেলে এত কিছু হতো না। এখানে বাবা, কাকা আর জ্যাঠার সাথে আনিস ভাই আর আশরাফ ভাইয়ের ঝামেলা লেগে গেছে। শাইনা ওভাবে চলে গেল কেন, এটাই তাদের প্রশ্ন। ঝামেলাটা শুরু করেছে কে? তৌসিফ একটু চুপ করে বলল, নুভা এমনি গিয়ে বলেছিল শাইনা কেন তোমাকে রেখে খেতে বসে গেছে। ওখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে। এখন কি কথা হচ্ছে? আশরাফ ভাই আর আনিস ভাই বলছে শাইনাকে এখন বাড়িতে দেবে না। কি করতে চাইছে? নুভাকে মাপ চাইতে বলছে। খালামণি আর ফুপিরাও নাকি একসাথে জোট বেঁধে শাইনাকে কথা শুনিয়েছে, নানান কথা বলেছে, অপমান করেছে। তাজদার আর কিছু শুনল না। ফোনটা কেটে পকেটে রেখে দিতে দিতে শাইনাকে বলল, ঘরে গিয়ে বাকি কথা। শাইনা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো এভাবে যাব না। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। সবাই যেরকম বলছে আমাকে সবসময় সেরকম করতে হবে কেন? পুতুল নাচাচ্ছে সবাই মিলে। কথা শোনাতেও কারো মুখে আটকাচ্ছে না।
মনে হচ্ছে আমি সেধে গলায় ঝুলেছি তাদের ছেলের। মাছ মাংস কোনোদিন দেখিনি। হাভাতে ঘরের মেয়ে আর কি কি বাকি রেখেছে বলার। আমি এখন আর ছোট নেই যে যেভাবে ইচ্ছে আমাকে কথা শুনিয়ে যাবে, চামারের কথা বলবে, আর আমি সহ্য করে গেলে ভালো, সহ্য না করলে বেয়াদব। সুযোগ পেয়ে এক ঝটকায় হাত ছড়িয়ে নিয়ে সে ঘরে চলে গেল। সাবিনা এসে দেখল তাজদার দাঁড়িয়ে আছে। শাইনা দরজা বন্ধ করে দিয়েছে। সে মৃদু স্বরে বলল, ভাইয়া, ওনারা সবাই আসছে, আপনি বসুন। বসবো না? ওকে বলুন বড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে। আমি বারবার এক কথা বলবো না। সাবিনা দরজার কাছে গেল। শাইনা দরজায় খিল দেয়নি, তাই দরজা ধাক্কা দেওয়া মাত্রই সরে গেল। সাবিনা ঘরে উকি দিয়ে বলল, শাইনা, ভাইয়া এখনো দাঁড়িয়ে আছে, চলে যেতে বলো। না হয় না, মেজো ভাইকে বুঝিয়ে বলবো তুমি চলে যাও, বড়সড় ঝামেলা না হোক। আমি কিছু করলেই ঝামেলা? ওরা যে আমাকে এত কথা শোনালো, আমি কারো খাই নাকি পড়ি? বিয়ে দিয়েছে, বেচো তো দেয়নি। তাদের ছেলে রাগ দেখে চলে এসেছে, সেটা তাদের কাছে বড় কিছু। আর আমার রাগ গোসা নেই, আমাকে জানা তা শোনানো হলো। আমার ভাইয়া প্রতিবাদ করলেই ঝামেলা, সব মেনে নিলে ভালো, তাদের দোষ ধরা যাবে না। সাবিনা বলল, যা হতে যাচ্ছে তা কি ভালো? ভালো কোনটা হয়েছে? বিয়েটাই তো আমি করতে চাইনি। তাদের ছেলেও জানে সেটা, তারপরও তেরার মতো করলো। আমাকে বুঝিয়ে দিল তিনি যা চান তাই হয়। এখনও ঝামেলা হবে না কেন? হোক ঝামেলা, ওই বাড়িতে না যেতে পারলেই আমি বাঁচি। সাবিনা ফিসফিসিয়ে বলল, উনি শুনতে পাচ্ছেন। শাইনা নিজেকে সামলে নিল। রেগে গেলে তার মুখ থামাতে চায় না। সে দরজাটা বন্ধ করে দিল। লেহেঙ্গাটা পাল্টে নতুন একটা থ্রি পিস পরে নিল। কাঁধে লাগানো মিনি ব্যান্ডেজটা টেনে খুলে নিল। এত যত্ন আদি তার কাছে নাটকীয় লাগে। যত সহ্য করছে ততই সবাই পেয়ে বসছে তাকে। দুয়ানার সম্মান দেয় না কেউ, আবার যত্ন। অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠোনে। কিছু মানুষ শাইনাদের বাড়িতে চলে এসেছে, কিছু মানুষ কলতানে। সবার চোখ মুখ থমথমে। শাহিদা বেগম বসার ঘরে বসে আছেন, বোরকাও খোলেননি। সাবিনা বুঝতে পারল মা ওখানে তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছেন। শারমিলা শাইনার ঘরের দরজা ধাক্কালো। শাইনা দরজা খুলল। সাজ ধুয়ে চুলের জট ছাড়াচ্ছে সে, মাঝখানে সোজা সিথি। শারমিলা বলল, তুই কেন চলে এলি? সেটা শুনে তোর শ্বশুর খেপে গেছে। ভাইদের কথা শুনে চললে নাকি ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। শাইনা বলল, ভাবো একবার, কাদের হাতে আমাকে তুলে দিয়েছ। নিজেদের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার কাঁধে তুলে দিয়েছে। তাজদার সিদ্দিকী রাগ করে বাড়ি চলে এলো। সেটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে, আমাকে দোষারোপ করবে। ইচ্ছে করে এমন করেছে আমাকে হেনস্থা করার জন্য। শারমিলা হতাশ হয়ে বিছানার এক কোণে বসল। কোলের বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিতে দিতে বলল, এদের সাথে কেউ কথায় পারে না। শাইনা চুলটা বেঁধে বারান্দায় গেল। আনিস আর আশরাফ তখন ঘরে ঢুকেছে। শাইনাকে বলল, তুই ভেতরে যা। শাহিদা বেগম আনিসকে বললেন, আমার ছেলেটা বাড়াবাড়ি না করলে এত কিছু হতো না। আনিস বলল, ওরা কি বলল দেখলে না? ওই রকম বউ নাকি দিনে এনে দিনে দিয়ে ফেলার হ্যাডাম আছে তাদের। কাবিনের টাকা দিয়ে নাকি বউ দিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে। কত বড় কথা! মেয়ে কি কোনো ছেলের হাতের মোয়া নাকি? আমাদের মেয়ে কি ফেল না? তুমি ওদের বলনি কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য? আমাদের কিসের ঠাকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করার? নিজেদের কি মনে করে ওরা? টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি, এত টাকার গরম দেখাতে বারণ করে দেবে। দাস গোলামের মতো কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবার। শাহিদা বেগম বললেন, আমি আর কিছু বলবো না, তোদের যা মনে হয় তাই কর। শাইনা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনল। বলল, দিনে দিয়ে দিনে দিতে বলো কাবিনের টাকা দিয়ে। ওদের সাহস দেখি কত, মুখে ওরা অনেক কিছু বলে। শাহিদা বেগম ধমকে বললেন, তুই কথা বলছিস কেন এখানে? কত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে, কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস। জামাইয়ের খোঁজ করলি না? খোঁজ করলি না ভালো কথা,
ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখনও খেয়াল করি না। আনিস বলল, তুমি ওকে বকছো কেন? আশ্চর্য, ওর কি দোষ এখানে? তুই চুপ থাক। ওদের বউজামের মধ্যে তুই ঢুকছিস কেন? ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো? বিয়ের এক রাত যেতে না যেতে বিয়ে ভাঙার কথা উঠছে। মস্করা লাগছে সব কিছু। বিয়ে হওয়ার আগে আমি তো আকত ভাঙার কথা বলেছি। যারা কথায় কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কত ডেঞ্জারাস ভাবতে পারছো? ওদের মেয়েকে বেয়াদব বলায় গায়ে লেগেছে, আর আমাদেরটা মেয়ে না? ওকে সবাই এত কথা শোনানোর সাহস পায় কোথায়? নাকি মানুষের মতো লাগে না? ওইটুকুন একটা মেয়ে বড় ভাইকে বউয়ের নাম ধরে ডাকছে ভালো কথা, আবার শাসাচ্ছে, তাকে আদেশ করছে। এসব বেয়াদবি করার সাহস পায় কোথায় ওরা? আফসার সাহেব এসে সোফায় বসে পড়লেন। মুখ মুছতে মুছতে বললেন, মেয়েটা ওখানে শান্তি পাবে না। ওরা নিজেদের দোষ দেখে না। ওই মেয়েটাকে একটা ধমক দিলে তো ব্যাপারটা মিটে যায় না? তাদের ছেলেমেয়ে দোষ করলে সেটা দোষ নয়। মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে। জামাইটাও মেজাজি। শাইনা পাশের ঘরে ডুকরে উঠল। আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে সবার হুঁশ ফিরেছে। ঘরভর্তি মানুষজন চুপ। কলতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে। তাজদার সিদ্দিকী বাড়িতে নেই। আপাতত তাজউদ্দিন সিদ্দিকী আর তার দুই ভাই বোন আর অন্যান্য আত্মীয়রা উপস্থিত। সবাই কথা বলতে বলতে আবার তর্কে জড়িয়ে যাচ্ছে। তাসনুভা এক কোণায় দাঁড়িয়েছে, চোখ মুখ আপাতত লাল হয়ে আছে। রসনারা বলল, তাজদার ফেরার আগে তাসনুভা গিয়ে নিয়ে আসুক শাইনাকে। তাজউদ্দিন সিদ্দিকী ছোট ভাই সম্মতি দিলেন, সেটাই হোক। বড় ফুপু রওশনারার দিকে তাকে বললেন, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো, তারপর গে যাবে। সবসময় ভাইদের কথা শুনে চললে সংসার হবে না। বাপের বাড়ি কাছে বলে সবসময় যেতে দেবে না, একদম ছাড় দেবে না কোনো কিছুতেই। বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচে। আজকালকার মেয়েরা কত বদমাস তা তো তুমি জানো না এখনো। তাজউদ্দিন বলল, তাজদার আসার আগে নিয়ে আসো। মা তুমিও যাও, নুভা যাও। তৌসিফ ও কোথায় গেছে জেনে নাও। তৌসিফ বলল, কল যাচ্ছে না। বলতে না বলতে তিতলি দৌড়ে এসে বলল, মেজো ভাই এসেছে। রসনারা তাসনুভার দিকে তাকালো, বলল, তুমি ঘরে চলে যাও। তাসনুভা গোমরা মুখে বাবার দিকে তাকালো। তৌসিফ গড়ছে বলল, জানা, আবার দেখছিস কি? লাথি দেব ধরে এখন। তাসনুভা চলে গেল। তাজদার এসে বলল, শিহাবের বউ এসেছে, সরে যাও, এত ভিড় কিসের? বন্ধু আর বন্ধুর মা বউ ওয়ালিমায় আসতে পারেনি, তাই বউ দেখতে রাতেই চলে এসেছে। তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তাজদার চুপচাপ সবার কাণ্ড দেখছে। শিহাবের মা জিজ্ঞেস করছে, বউ কোথায়? তাজদার সবার উপর ছেড়ে দিয়েছে। রসনারা ফ্যাকাশে এসে বলল, একটু বাপের বাড়িতে গিয়েছে, কাছেই, আপনারা আসুন বিয়ান বাড়ি ঘুরিয়ে আনি। সবাই নাস্তা খেয়েছে। শাইনাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে মেহমান যাচ্ছে। দাদিমা আর রসনারা তাসনুভাকে নিয়ে গিয়েছে। শাইনার সাথে তাসনুভাকে মিলিয়ে দিয়েছেন। আনোয়ারা বেগম বলেছেন, ননদ ভাবির মধ্যে অনেক কিছু হয়, এসব মনে রেখে দিতে নেই। নুভাকে সবাই অনেক বকাঝকা করেছে। শাড়িটা পরে নাও, শিহাবের মা বউ তোমাকে দেখতে এসেছে। সেনা চুপ করে রইল। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে গেল দাদিমার কথা শেষ করতেই। চোখ টলমল করছিল, নাক মুখ কালো। রাগে ক্ষোভে বেরিয়ে যাওয়ার সময় আনিসের সামনে পড়ল। আনিস তাকে দেখেও না দেখার ভান করে সরে দাঁড়ালো। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে। এইসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে। বাড়ির সামনে আসা মাত্রই তাজদার তাকে দেখল। শিহাবের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল সে। তাসনুভা ভাইকে দেখা মাত্র একটু থমকালো, তারপর বাড়ির ভেতরে চলে গেল ধীর পায়ে হেঁটে। শাহিদা বেগম তাড়াহুড়ো করছেন মেহমানদারি করতে গিয়ে। শাইনা রেডি হচ্ছে কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে। শাইনা অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে শাড়ি পরছে উদাসীনভাবে। রসনারা শাইনার খালা, ফুপু, মামিদের সাথে কথা বলছে। দাদিমা এসে শাইনাকে বলল, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তোর শাশুড়ি পরিয়ে দিতে এলে লজ্জায় পড়ে যাবি। লজ্জায় পড়ব কেন? আশ্চর্য, জামাই শখ করছে, এগুলো দেখা যাচ্ছে কাঁধে। শাইনা তাড়াতাড়ি কাঁধ ঢেকে নিল। কটমটের দৃষ্টিতে তাকে বলল, ফালতু কথা বলার জায়গা পাও না? ওখানে পিন ঢুকে গিয়েছিল।
জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগাইয়া দিছিল, খুললি কেন? আদর না, জুতা মেরে গরুদান। শাইনা শাড়ি পরে, সিম্পল গয়না চুরি পরে মেহমানদের সামনে গেল। নতুন বউয়ের মুখ দেখে শিহাবের মা ৩,০০০ টাকা দিয়েছে তার হাতের মুঠোর ভেতরে। রসনারা শাইনাকে আর রাখেনি, তাদের সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে শিহাব আর তাজদারের সামনে থামল সবাই। শিহাব তার মাকে জিজ্ঞেস করছে, বউ দেখেছে এবার? হ্যাঁ দেখেছি। তাজদার, তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি, মেয়ে ভালো লেগেছে আমার। শাইনাদের উঠোন থেকে কে যেন রসনারাকে বলল, বউ শাশুড়ি একসাথে নাইর গেলে নাকি? রসনারা বললেন, হ্যাঁ, বউয়ের সাথে আমিও নাইর গিয়েছি। শিহাবের মা তার মা তাজদার কথাবার্তা বলছে। রসনারা এলেন, তার পেছন থেকে শাইনাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। শাইনা শিহাবকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জ্বালানোর জন্য। ভালো হয়েছে এসেছেন। সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল। শাইনা রসনারার পিছু পিছু হাঁটছে। হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল, কে যেন আসবে না বলেছিল। শাইনা ঘাড় ফিরিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল, যেতে কতক্ষণ? গিয়ে দেখুক। আমাকে আটকে রাখার সাধ্য কার, সেটা বুঝিয়ে দেয়া হবে একা পাই। রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে শাইনা। বাড়িতে তখনও মেহমানে ভর্তি, তাজদার বন্ধুকে যেতে দেয়নি। রসনারাও জোরাজুরি করে রেখে দিলেন, রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমোতে চলে গেল, তখন তাসনুভার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনুভা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা বাইরের মেয়ের জন্য তার ভাইয়ের কাছে সে ছোট হয়ে গেছে, ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হতে হয়েছে। অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রসনার ওপর খেপেছেন। তিনি ছেলেমেয়েদের কখনো বকাঝকা করতে পছন্দ করেন না, মেয়েদের তো একদমই না। তাসনুভার কান্নাকাটি দেখে তিনি রসনারাকে বললেন, শাইনাকে যেন বলে দেয় এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে, ননদদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে, ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে, তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলাবলি করলেন, ওই বাড়ির মেয়েকে এত পাম্পট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি, এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতে পড়ছে না। আর কত কি দেখবো আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্য, আর মেয়ে পায়নি আমার ভাইয়ের বউ। রসনারা বললেন, বিয়েটাতে সব ওর পছন্দ মতো হয়েছে, গরু, ডেকোরেশন, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এমনকি বউটাও। আমার কি করার আছে? শাইনার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন, শাইনাকে দিয়ে গয়নাগাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকল, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর শাইনার দিকে। শাইনা গয়নার বক্সগুলো গোছগাছ করছিল। তাজদার ভুরু কুঁচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবার দিচ্ছ? শাইনা চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে পড়লেন, বললেন, আমি আসি, বর বধূ গল্প স্বল্প করো। বলেই তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসল, পিঠটা পিছনে হেলে দিয়ে দুহাতে ভর রেখে শাইনার বক্সগুলো একটার উপর আরেকটা রাখছে। তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। শাইনা বক্সগুলো রেখে দিতে তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য, টেবিল ল্যাম্পটা জ্বলছে। শাইনার পরনের গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বক্সগুলো রেখে এসে সে জগ থেকে পানি ঢালল গ্লাসে, গলা ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইল, আমরা কখন কথা বলবো? শাইনা বিলম্ব না করে বলল, কথা বলিনি কখন? একজন দক্ষিণে, একজন উত্তরে। এটা বিয়ে নাকি রং তামাশা? দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনো দিন, আজও পাচ্ছি, বরং একটু বেশি পাচ্ছি দরজা বন্ধ বলে। তাজদার চুপ।
শাইনা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কোলে বসালো। শাইনা লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ের সম্পর্কের খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টানটান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখল। শাইনা ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। তাজদার সিদ্দিকও যেন না শোনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো শাইনার সামনে। শাইনা তার হাতের মুঠোর দিকে তাকালো। কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনের একটা চেইন লকেট। শাইনার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। শাইনা নিল না। যদি পরে বলে বসে তোমার উপহার দাও তখন? সে তো কোনো উপহার রাখেনি। তখন সে লজ্জায় পড়ে যাবে, যাকে লজ্জায় পেলে পৈশাচিক আনন্দ পাবে তাজদার সিদ্দিকী। শাইনা চুপচাপ বসে রইল। তাজদার তার চোখের সামনে লকেটটা তুলে ধরল। শাইনা বলল তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেইনের হুকটা খোলার চেষ্টা করছে সে। শাইনাকে বলল, খবরদার উঠবে না। চেইনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। শাইনার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগে। তাজদার হুক খুলে শাইনার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেইনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে শাইনার গলায় জলজল করতে থাকা চেইনটি দেখে বলল, নাইস। শাইনা আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখল তাজদার সিদ্দিকের নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এ ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টেনে কসুল্লতির মতো কথা লম্বা করে। ডিসগাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট মি, ওয়ান্ট রিপিট। শাইনা জানে এরা জুতো মেরে গরু দানে ওস্তাদ। তে নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে। বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছে করছে, যেখানে সে নিজের ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে। কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা সে বলল, এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারোর জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজদার তার কাঁধে থুতনি আরও গেঁথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। শাইনা শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। চবর্গীয় শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীদের কারো বাড়িতে ঝগড়া লেগেছে। কান পাততেই শোনা গেল, তোর মতো বেডি দে, এল্লাই তোল্লাই সংসার ঘরের, অন্য বেডি এলে ঠ্যাং দেয় যেহেতু গুডা, যেদ্দম হ্যাডাম নেই একদম ঠ্যাং টানস। মহিলার উচ্চ বাস্যর পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল, অ্যানগরিকা সিল্লে তেলেকনু, ও তোরও ঘরত বিয়েবাড়ির মানুষ আছে হদ্দিনে ননি, এদ্দুল লাতিয়ে সিল্লেলে কি কিছু সমাধান আইব না। তাজদার বিরক্তির সাথে জানালার কাজ টেনে দিতে দিতে বলল, এত রাতেও এদের শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে শাইনা নেই। সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশীদের ঝগড়া শুনে সে হাসছিল মনে মনে। তাদের ধন্যবাদও জানালো, উচিত কাজ করেছে। তাজদার সিদ্দিকীর গলার আওয়াজ শোনা গেল। ফোনে তৌসিফকে বলছে, বউ জামাই দুটোর মাথা ফাটিয়ে দিয়ে আয়, এটা ভদ্রলোকদের বাড়ি, রাত বিরাতে এভাবে চিল্লাচিল্লি করছে কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদার সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মুডটাই খারাপ করে দিল শালার। লাঠি নিয়ে যা, চিল্লাচিল্লি বন্ধ না হলে ধাম ধাম দিয়ে দিবি। সেনা চোখ বুঝে শুয়ে আছে। ধাম ধাম দিয়ে দিবি মানে? ওরা কি তাদের সমবয়সী নাকি? চাচা চাচির বয়সী মানুষদের ধাম ধাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব গোয়ার। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামল। তাজদার সিদ্দিকী ঘরময় পায়চারি করতে করতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে মেসেজে। কিছুক্ষণ পর বিছানায় ধপ করে উঠল। শাইনা চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল তার সামনে একটা বক্স। তাজদার বুক উপুর করে শুয়ে বক্সটা খুলছে মনোযোগ দিয়ে।
খুলতে খুলতে শাইনার দিকে তাকালো। শাইনা চোখ সরিয়ে নিল। বক্স থেকে সবগুলো ছুরি বিছানায় ফেলল তাজদার। শাইনা কাঁচের ছুরি পছন্দ করে। তাজদার সিদ্দিকী ছুরি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেয়া হোক। মুখটা তখনও বিরক্তিতে গেথে আছে, যেন আদেশ না মানলে শাইনাকে চিবিয়ে খাবে। শাইনার হাতটা তার সামনেই রাখা। সে পাশ ফিরে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী শক্ত করে ধরে ফেলে একটা একটা ছুরি পরিয়ে দিতে লাগলো। হাতটাতে পরানো শেষ হতেই তাজদার সিদ্দিকী বলল, ওই হাতটা না দিলে গায়ের ওপরে উঠে আসতে পারে। তাই শাইনা এই পাশে ফিরে হাতটা রাখলো তার সামনে। তাজদার একটা একটা ছুরি তার হাতে পড়াতে লাগলো। শাইনা হাতের দিকে তাকিয়ে আছে। শেষ ছুরিটা পরিয়ে তাজদার সিদ্দিকী তাকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে বলল, এটা আমার উপহার। শাইনা হকচকে গিয়ে বলল, আগে বলেছি আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে। আমি আমার গিফট আদায় করে নিতে জানি। বলেই তাজদার তার হাতটা নিজের কাঁধের ওপর তুলে নিতে নিতে গলদেশে মুখ ডুবিয়ে আদর করল। শাইনার নিঃশ্বাস ফেঁপে উঠেছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটাকে শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদার তার দিকে এক পা এগোতেই শাইনা বাম হাতটা জোরে আঘাত করল পালঙ্কের পায়ার সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শব্দ হলো। তাজদার সিদ্দিকী পিছিয়ে গেল। শাইনাকে দেখতে ভয়ঙ্কর লাগছে। শাইনা মেঝেতে নিঃশব্দে বসে রইল। পুরো শরীরটা পাথরের রূপ নিয়েছে। নড়ার শক্তি নেই। তাজদার সিদ্দিকীর দৃষ্টিতে ঝলসে উঠল তীব্র ক্ষোভ। টান টান হয়ে উঠল মুখের রেখাগুলো। শাইনের দিকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। রীতিমতো অপমানিত মনে হলো নিজেকে। ঘর জুড়ে অস্থির পায়চারি করল। নিজের রাগ সামলাতে পারছে না। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী ধীরে ধীরে গিয়ে বসল রকিং চেয়ারে। চেয়ারের কাঠ কাঁপিয়ে কেকিয়ে উঠল একবার। সে পায়ের উপর পা তুলে ঠান্ডা ভঙ্গিতে বসে রইল। ঠোঁটের কাছে হাত তুলে ভুরু কুঁচকে তাকালো শাইনার দিকে আর চোখে চাপা কোনো হিসেবি দৃষ্টিতে। শাইনা তখনও মেঝেতেই পা কুড়িয়ে বসে আছে নিঃশব্দে। কাঁধ সামান্য কুঁজো হয়ে এসেছে। হাতে ব্যথা পেয়েছে সে। চোখে মুখে কষ্ট লুকানো যাচ্ছে না। অনেকগুলো ছুরি ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে। লালচে দাগ দেখা যাচ্ছে হাতে। অনেকটা সময় কেটে গেছে নিঃশব্দে। দেয়ালের ঘড়ির কাঁটা ঘুরছে। শাইনা মেঝেতে পা কুড়িয়ে বসে ঝিমাচ্ছে। চোখের পাতাগুলো ভার হয়ে এসেছে। তাজদার সিদ্দিকী রকিং চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিয়েছিল পেছনে। চোখ প্রায় বন্ধ। হঠাৎ এক মুহূর্তে চোখ খুলে গেল। চট করে সামনে তাকে দেখল শাইনা এখনো মেঝেতেই নিস্তেজ ভঙ্গিতে ঝিমোচ্ছে। তার ভুরু কুঁচকে উঠল। চেয়ারের আরাম ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে শাইনার সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। শাইনা ধীরে ধীরে চোখ তুলল। বিস্ময়, সংশয় আর অসহায় কৌতূহলে তাকালো তাজদারের দিকে। চোখ দুটি লাল, কাপা কাপা। তাজদার ধীরে বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? শাইনার গালে শুকিয়ে আসা জলের রেখা এখনো স্পষ্ট। সে মুখ ঘুরিয়ে রেখেছে। চোখে চোখ রাখার সাহস নেই, ইচ্ছেও নেই। তাজদার এবার শক্ত কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকাও শাইনা মমতাজ। শাইনা তাকালো না, নড়ল না অবধি। কোনো দিন সে মন ভরে সময় নিয়ে তাজদার সিদ্দিকীর দিকে তাকায়নি। তাকানোর ইচ্ছেটা জন্মায়নি কখনো। ছোটবেলায় একবার অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে তাকিয়েছিল তাজদার সিদ্দিকীর দিকে। আর তখনই তাজদার সিদ্দিকী আঙ্গুল তুলে বলে দিয়েছিল, চোখ নিচে। সেই চোখ আজও নিচেই নেমে গেছে আর থাকবে। সে কোনোদিন মুগ্ধ হয়ে তাজদার সিদ্দিকীর চোখে চোখ রাখবে না। এই লোকটা যদি জানতো সে একটুখানি তাকালেই কতখানি ঘৃণা ফুঁসে ওঠে তার বুকের ভেতর, তাহলে জীবনেও তাকাতে বলতো না। তার দু চোখে পট্টি বেঁধে দিয়ে বলতো, আমার দিকে না তাকে সংসার করো। সারা জীবন তাদের সাথে দাস গোলামের মতো ব্যবহার করে এখন ঠিক কী কারণে এত তুলো তুলো করছে সে নাকি সেটা জানে না। এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মমতা দেখায় পয়সা, সৌন্দর্য আর স্ট্যাটাসের ওপর ভিত্তি করে। অসম্ভব ঘৃণা করা, হেয় করা, তুচ্ছ করা। মানুষকে হুট করে ভিন্ন আচরণ করলে যে কারো মনে প্রশ্ন উঠবে,
শাইনার মনও নিজেকে প্রশ্ন করেছিল। উত্তরটা খুব সহজে পেয়ে গিয়েছিল সে। দরিদ্র পরিবারের শেষ সন্তান ছিল সে। বাবার অল্প আয়, 5 ভাই বোন বড়। সবার পড়াশোনা আর খাবারের খরচ মেটাতে হিমশিম খেতে হতো বাবাকে। তবুও বাবা চেয়েছিল সবাই পড়াশোনা করুক। মানুষ মূল্যায়ন করে না বলে তিনি খুব দুঃখ পেতেন। চেয়েছিলেন কম খেয়ে হলেও ছেলেগুলো মানুষ হোক। ছেলেগুলো মানুষ হলে সমাজে একটা অবস্থান তৈরি হবে, মানুষ সম্মান করবে। শাইনার শেষ সন্তান ছিল বলে মায়েরাও যথেষ্ট অবহেলা পেয়েছিল। বুকের দুধও বেশি দিন পায়নি সে। দাদিমা তাকে ভাতের মার আর সাবুদানার পানি খাইয়ে দুধের অভাব মেটাতেন। মা অন্য ছেলেমেয়েদের খাওয়া পড়ার চিন্তায় ডুবে থাকতেন। শাইনাকে নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না তার। দাদিমা তাকে মানুষ করেছে বলতে গেলে। মায়ের শেষ সন্তান হয় সে জন্মেছিল খুবই দুর্বল আর রোগা হয়ে। ছোট থেকে পুষ্টিহীনতায় ভুগেছে। পা দুটো বাঁকা হয়ে গিয়েছিল। মানুষের ছোটবেলার ছবি কত সুন্দর, আর তার ছোটবেলার ছবিগুলো দেখলে এখনো চোখে জল আসে। দেখতে ইচ্ছে করে না একদম। তার পা বাঁকা ছিল, গাল বসে গিয়েছিল, দাঁত বের হয়ে থাকতো, চুল এলোমেলো, মুখশ্রী ছিল কঙ্কালের মতো ভাঙাচোরা। দেখতে মনে হতো রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ভিখারির বাচ্চা। দুটো কাপড়ে কেটে যেত পুরো বছর। রোদে পুড়ে কাপড় ঝলসে যেত, ছিঁড়ে যেত। মা সেলাই করে দিত হাতে। নতুন জামা পেলে সে খুশিতে আত্মহারা হয়ে যেত শাইনা। সে তখন একরোখা দুরন্ত ছিল। রোদে পুড়ে মাটিতে গড়াগড়ি খেলে বেড়াতো পাড়ার পর পাড়া। তার গায়ের রং আরও ঘোলা হয়ে যেত। সেই কুৎসিত রূপী হয়তো তাজদার সিদ্দিকী আর তাসনিম আর তাসনুভাদের চোখে চরম অপছন্দের ছিল। সেজন্যই তারা ঘৃণা করত, তুচ্ছ করত। যখন সে ক্লাস 8-এ ওঠে তখন হঠাৎ করে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সবাই বলতো এই মেয়েটা হিজড়া হবে, বুকে মাংস নেই, মাসিক হয় না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মেয়েলি সৌন্দর্য নেই বলে উপহাস করত সবাই। কিন্তু বয়সন্ধির পর হঠাৎ করে তার শরীর রূপ নিতে শুরু করে। গায়ে মাংস লাগতে থাকে। কাঠের মতো পাটকাঠি দেহে ধীরে ধীরে ঢেউ ওঠে। হুট করে সে অনেকটা লম্বা হয়ে যায়। তার চলাফেরায় নরম ভাব আসে, চোখে মুখে লজ্জা। সবার চোখে পড়ে সেই বদল। শাইনা আগে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে এড়িয়ে যেত, অত মন দিয়ে নিজেকে দেখতই না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই চমকে উঠল। স্তনের ভার, গভীর নাভি, মসৃণ ত্বক, কোমরের বাঁক সব মিলে একটা নতুন মানুষ সে। নিজে নিজের শরীরের দিকে তাকিয়ে ঘেমে উঠেছিল। লজ্জায় চোখ নামিয়ে নেমেছিল। সময় কত কিছু পাল্টে দেয় গোটা একটা মানুষকেও। তার গায়ের রংটা উজ্জ্বল, মসৃণ, কিন্তু সেটা তখন চাপা পড়েছিল অপুষ্টি, রোদে পোড়া গা আর অবহেলার ভারে। চুলের গোছাও ছিল ঘন আর মোটা, কিন্তু অযত্নে এলোমেলো হয়ে থাকতো সবসময়। ঘাড়ে কাঁধে জমে গিয়েছিল কালচে দাগ। কিন্তু ধীরে ধীরে বদল এলো। যত্ন, সময় আর বয়সের সঙ্গে সঙ্গে সে কালচে দাগগুলো হালকা হতে লাগলো। চুলে ফিরে এলো জৌলুস, গায়ের ত্বকে ফিরে এলো প্রাণ। কেউ ভেবেছিল সেই রোগা পটকা, ছেঁড়া কাপড় পরা কুৎসিত মেয়েটা একদিন এলাকার সুন্দরীদের তালিকায় নাম লেখাবে। শাইনা একদম ঘরকুনো হয়ে গিয়েছিল বয়সন্ধির পর। নিজেদের আর্থিক অবস্থার উন্নতি হতে লাগলো। আচমকা সব কিছু কেমন যেন পাল্টে গেল। মানুষের ব্যবহারও পাল্টে গেল। টাকার সৌন্দর্য আসলেই ম্যাটার করে। টাকার সৌন্দর্য ছাড়া কিছু হয় না। টাকার সৌন্দর্য না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না। সেটা শাইনার চেয়ে ভালো কেউ জানে না। কলেজে যাওয়ার পথে অনেকের নজর পড়েছে সে। তার পরপর অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে যাদের টিটকারি শুনত তাদের অনেকের কাছে প্রেমের প্রস্তাবও পেয়েছে সে। গাগুলি আসতো তার। প্রতিবেশী রুম্পা আপার বিয়েতে সে হলুদ শাড়ি পরেছিল। তিতলি, তাসনুভা সবাই ছিল সে হলুদের অনুষ্ঠানে। দূর দূরান্তের অনেক আত্মীয় স্বজন তখন শাইনাকে চিনতেই পারেনি। যখন শুনল মেয়েটা আশরাফের ছোট বোনটা, তখন সবাই হা হয়ে গিয়েছিল। লোকে মুখে ফিসফিস করতে এটা বলে, মেয়েটা আগে দেখতে কেমন ছিল না, পয়সা হওয়ার পর কেমন পাল্টে গেছে দেখ, টাকায় কত সুখ। শাইনাকে তার
মা বাবার অনেক আত্মীয় স্বজনও হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদার সিদ্দিকীর কাছে গিয়েছিল। সে কৌতূহলেও জিজ্ঞেস করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটাকে। রওশনারা বলেছিল ওই বাড়ির মেয়ে শাইনা। তার কিছু মাস পর তাজদার সিদ্দিকী দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ হলো। কি হয়েছে ওই বাড়িতে? শাইনা প্রথম দিনই দেখেছিল সেই বদমেজাজি তেতো স্বভাবের তরুণ তাজদার সিদ্দিকীকে পূর্ণবয়স্ক টকবগে যুবক রূপে। চেহারা এসেছে ধার, চোখে মুখে একরকম ঝলক, শরীরের গঠনে পুরুষ সুলভ দৃঢ়তা। আগের রুক্ষ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারকারী ভারী ভাব। চলাফেরা, তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকতেও কত আত্মগৌরব। অহংকার আর দম্ভের চামড়ায় মোড়ানো তাজদার সিদ্দিকীর দৈহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা কৌতূহল নিয়ে দেখছিল। বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো হয়তো ভাবছিল এদেরও দালান হয়েছে। সে না একবারও সামনে যায়নি। দাদিমা এসে তাজদার সিদ্দিকীর কত নামধার করলেন। মাটি হয়ে গেছে এই বাড়ির ছেলেটা, এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটাও দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে, মেয়ে দেখছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল সেদিন, যেটা শাইনা অনেকটা পরে বুঝেছে। তাদের প্রতিবেশী এক চাচার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজনে চাচার বোকামের কথা বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছেন। কেকের ছবি তোলার আগেই ক্যামেরাম্যান বকাঝকা করেছেন। ঠিক তখন শাইনাদের পেছনে ছেলেপেলের দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ঝাড়ল। সেনা চমকে তাকালো। তাজদার সিদ্দিকীও তার দিকে তাকালো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ের সবার মধ্যমণি ছিল তাজদার সিদ্দিকী, কারণ অনেকগুলো বছর পর সে গ্রামে এসেছে।